জিন্দাবাদ। এই লড়াকু সৈনিক আরাবুল ইসলাম জিন্দাবাদ। এই আরাবুল ইসলাম ওয়েলকাম। ইনকালাব জিন্দাবাদ। ইনকালাব জিন্দাবাদ। দুনিয়ার মজদুর ইনকালাব জিন্দাবাদ। এই আরাবুল ইসলাম ওয়েলকাম। আরাবুল ইসলাম ওয়েলকাম। আরাবুল ইসলাম তোমায় জানাই স্বাগতম। ইনকালাব জিন্দাবাদ। আরাবুল ইসলাম ভাইজান তোমায় জানাই স্বাগতম। আজকে হাড়োয়া অটোস্ট্যান্ডে আইএসএফের যে কর্মীদের নিয়ে কর্মী সভা বললে ভুল হবে, জনসভা এখানে উপস্থিত হয়েছে। আমি যেমন ক্যানিং পূর্বের ক্যান্ডিডেট ছিলাম, আপনাদের হাড়োয়ার ক্যান্ডিডেট, আপনাদের মিনাখা বিধানসভার ক্যান্ডিডেট, আজকে সবাই এখানে উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত আইএসএফের কর্মী ভাই বন্ধুরা, যারা যেভাবে এবারে 2026-এর লড়াই আপনারা দেখেছেন যে আমরা যারা আইএসএফের ক্যান্ডিডেট ছিলাম পশ্চিম বাংলায়, আমরা কিন্তু লড়াই করেছি, আমাদের সাথে মানুষ ছিল, কিন্তু কোনো না কোনো কারণে, কোনো না কোনো চক্রান্তে হয়তো আমরা হেরেছি। তবে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, নওশাদ ভাই গতবারেও 2021-এ ভাঙড় থেকে জিতেছিল, 2026-ও জিতেছে। কিছুটা লড়াই আমাদের খুব টাফ লড়াই ছিল ভাঙড়ে। আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী যিনি ভাঙড়ের মাটিতে এসে একজন কুখ্যাত ক্রিমিনাল, যার গোটা বাংলায় যার নাম শুনেছেন যে বাঁচচোর হিসাবে, যার নাম গোটা বাংলায় বেজেছিল। আপনারা জানেন যে গোটা বাংলায় বিখ্যাত মাতচোর হিসাবে নাম উঠে এসেছে শওকত মোল্লা। সেই শওকত মোল্লার বিধানসভায় আমি লড়েছি এবারে। আপনাদের মনে রাখতে হবে, পিয়ারুল ভাই এখানে হাড়োয়ায় লড়াই করেছে, অনেক প্রোগ্রাম আমি দেখেছি, কিন্তু আমাদের লড়াইটা আবার অন্য লড়াই। হাড়োয়ায় একটা পয়সার লড়াই, মিনেখাতে একটা পরিস্থিতির উপরে লড়াই, ভাঙড়ে একটা সংগ্রামের মধ্যে দিয়ে লড়াই, ক্যানিং পূর্ব বিধানসভায় একটা পরিস্থিতির উপরে লড়াই হয়েছে। কিন্তু একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে আমি দীর্ঘদিন ধরে আমি তৃণমূল দলটা করে এসেছি। আমি কেন হঠাৎ আইএসএফে গেলাম সেটা অনেকের প্রশ্ন আছে। যারা মূল হয়তো সুবিধাবাদী লোক, কিন্তু একটা কথা আপনাদের মনে রাখতে হবে, আমি যে দলটা করি জীবন বাজি রেখে, আমি মৃত্যুর ভয় করি না, আমি লড়াই করি সেই পার্টির নীতি আদর্শের উপরে ভরসা করে। আমার লড়াই সংগ্রাম সম্পূর্ণভাবে পার্টির নির্দেশকে ফলো করে। আপনারা জানবেন যে আমি 2006 সালে ভাঙড় থেকে বিধানসভায় লড়াই করে আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছিলাম। 2011 সালে আমার দলের লোক আমাকে হারিয়ে দিয়েছে, সামান্য ভোটে আমি হেরে গেছিলাম। তারপরে আপনারা দেখবেন যে এখনো পর্যন্ত আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনবারে ভাঙড় 2 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি, এখনো আমি রানিং পঞ্চায়েত সমিতির সভাপতি। হয়তো অনেকেই প্রশ্ন করবে যে আপনি কিভাবে একটা দলকে চেঞ্জ করে আর একটা দলে আপনি কিভাবে সভাপতি আছে। একটা কথা মাথায় রাখতে হবে, যে হারমাতের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, সেই হারমাত আপনারা দেখেছেন যে আজকে এনআইএর জালে সেই শওকত মোল্লা শুধু ক্যানিং ভাঙড় নয়, গোটা জেলা জুড়ে যার হাতে শয় মানুষের রক্ত যার হাতে লেগেছিল সেই শওকত মোল্লা। আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্যানিং এর বুকে একটার পর একটা জায়গায় হানা দিয়ে প্রচুর আর্মস উদ্ধার
হাত পা উড়ে গিয়েছিল, কিন্তু এখনো তাদের কোনো হদিস পাওয়া যায়নি। সেই কেসে এই শওকত মোল্লা হারমাদ মাচ্চর সেই কেসে অ্যারেস্ট হয়েছে এনআইএ এর হাতে। আমরা ভাঙড় ক্যানিং নয়, গোটা বাংলার মানুষ অন্তত শান্তি পেয়েছে যে একজন হারমাদ, একজন খুনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ভাঙড়ের মাটিতে তার সার্টিফিকেট দিয়ে গিয়েছিল, আজকে মুখ্যমন্ত্রীর ভাবা উচিত প্রাক্তন। আজকে কেন তিনি শওকত মোল্লা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ বাঁচাতে গিয়ে আরাবুল ইসলাম সেদিন গুলি খাচ্ছিল, আজকের সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা দল করেছে আজকে তৃণমূল কংগ্রেসে তারা জায়গা পায়নি। আজকে কিছু হারবাদ, কিছু তোলাবাজ, কিছু যারা সন্ত্রাসকারী, আজকে এবারে 2026-এ আমি বলেছিলাম যে বাংলার মাটিতে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর থাকবে না, সেটা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেছে। আজকে এই অপদস্থ চলল এই হারমত, আজকে এখানে বেশ কিছু তৃণমূলের হারমত, হয়তো তারা মাইকে আওয়াজ শুনতে পাচ্ছে, কান খুলে শুনে রাখুন, হারমতগিরি করে এলাকার সার্বিক উন্নয়ন না করে বন্দুক নিয়ে লড়াই করা যায় না। আজকে একটার পর একটা হারমাত তৃণমূলে আজকে লুট করেছে, কখনো ফেরির টাকা, কখনো সরকারি টাকা, কখনো সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আজকে লক্ষ লক্ষ কোটি টাকা আজকে এই হারবাদ তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে গেছে। আপনারা বলুন, সব্যসাচী দত্ত 3 বার দল শেষ করলো, লাস্ট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সার্টিফিকেট দিল যে সব্যসাচী আমাদের দলের একনিষ্ঠ কর্মী। আজকে দেখুন সব্যসাচীর ঘর থেকে কি পাওয়া যাচ্ছে, পার্থর বান্ধবীর ঘর থেকে পেয়েছিল, আর সব্যসাচীর বান্ধবীর কাছ থেকে সোনার বার উদ্ধার হচ্ছে। এটা জেনে রাখতে হবে। আজকে যারা মার খাচ্ছে কারা? আজকে যারা এলাকায় তোলাবাজি করেছে, এলাকায় সন্ত্রাস করেছে, মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আজকে আইএসএফ এর ছেলেরা, আপনারা জানেন ভাঙড়ে যেভাবে আইএসএফ এর ছেলেদের একটার পর একটা কেস দেওয়া হয়েছে। আজকে ক্যানিং পূর্বে হয়তো আমি হেরে গেছি, কিন্তু সেখানকার লড়াইয়ের মাটি আরাবুল ইসলাম ছাড়েনি। একটাকেই যদি আইএসএফ এর নামে দিতে হয়, পাল্টা অন্যদের নামেও কেস দিতে হচ্ছে ক্যানিং এ। এটা পুলিশ প্রশাসন জানে যে আরাবুল ইসলামকে চটিয়ে কিছু করা যাবে না। আপনারা প্রতিদিন দেখেছেন পত্র পত্রিকায়, মিডিয়াতে কন্টিনিউ ভাঙড়ে বিজেপি আর তৃণমূল এক হয়ে আইএসএফ এর কর্মীদের উপরে মিথ্যে কেস দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। আমরা 1 ইঞ্চি মাটি সেখান থেকে আমরা সারিনি, এটা জেনে রাখতে হবে। আজকে যারা হারবাদ, যারা তোলবাদ, তাই আজকে আমি বলতে চাই, আমাদের নেতা নওশাদ সিদ্দিকী, আমাদের নেতা আব্বাস সিদ্দিকী, আজকে যাদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমরা আইএসএফ এর যারা বিভিন্ন জায়গার ক্যান্ডিডেট আমরা যারা, তারা কিন্তু আমরা পরিষ্কার, আমাদের নেতা, আমাদের অভিভাবক, আমরা নওশাদ ভাইজান, ছোট ভাইজান, বড় ভাইজান আব্বাস ভাইজানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমরা লড়াই করছি। আজকে মনে রাখতে হবে, সিট আইএসএফরা বেশি না পেলেও নওশাদ ভাই একটা সিট পেয়েছে, সেটা ঠিকই, কিন্তু আমরা যারা প্রতিটা বিধানসভা থেকে আমরা লড়াই করেছি, আমরা কিন্তু আমাদের জায়গা পরবর্তীতে আমরা তৈরি করে নিতে পেরেছি, এটা এখন বুঝতে হবে। তাই আমরা চাই যে আমরা এই অপদার্থ তৃণমূল আর অপদার্থ বিজেপি, এই হারমান দুটো দলের বিরুদ্ধে আমাদের জীবন বাজি রেখে আমরা লড়াই করব। এই লড়াই আমরা কোনোভাবে পিছপা হব না, এটা মাথায় রাখতে হবে। আজকে আপনাদের মনে রাখতে হবে যে আমরা মানুষের জন্য লড়াই করব। পিছিয়ে পড়া মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, তাদের জন্য আমরা সবসময় লড়াই করব, জীবন বাজি রেখে লড়াই করব। আপনারা জানেন ক্যানিং এমন একটা বিধানসভা, ক্যানিং পূর্ব এমন একটা বিধানসভা
শওকত মোল্লা কিন্তু ক্যানিংয়ে এক চুল সার্বিক উন্নয়ন করতে পারেনি। আজকে আপনারা গেলে ক্যানিংয়ের মাটিতে গেলে বুঝতে পারবেন, এখনো ছোট ছোট ধুপড়ির মাজা দিয়ে একটা একটা ফ্যামিলি একটা জড়ি খাটিয়ে আজকে তারা দিন আনে দিন খায়, দুবেলা তাদের পেটের ভাত জোটে না। আর সেই জায়গা থেকে শওকত মোল্লার মতন একজন ক্রিমিনাল, হাজার হাজার কোটি টাকার শয়ে শয়ে কোটি টাকার মালিক, সে ওখান থেকে গরিব মানুষের রক্ত চুষে খেয়েছে। সেই শওকত মোল্লা আজকে শুধু জেলে বসে নয়, আমরা চাই ওর সাজা হোক, ওর সাজা হলে, ওর ফাঁসি হলে বাংলার মানুষ শক্তি পাবে। আজকে গরিব মানুষের মুখের অন্ন আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় শওকত মোল্লার একজন স্ত্রী আছেন, একজন নয়, ওর 7 থেকে 8টা ওর স্ত্রী আছে। আমি বলে দিতে পারি যে এখন বর্তমান ওর সাথে থাকে যে স্ত্রী, সেই স্ত্রীর নামে কয়েকশো বিঘে জমি, শুধু কোটি কোটি টাকা নয়। আমি বলেছি এনআইএকে, আমি প্রশাসনের কাছে আবেদন রেখেছিলাম গত পরশু রাতে যে ওনার ফ্যামিলি সবাইকে অ্যারেস্ট করুন। মেয়ের নামে লক্ষ লক্ষ টাকা, ছেলের নামে কোটি কোটি টাকা, শয় শয় বিঘে জমি। আপনারা দেখেছেন যে ওখানে একটা খালের পরে, আপনারা দেখেছেন সরু খাল, এই সুতি খালের পরে 1 থেকে 150 বিঘে জমির একটা ওখানে কি নাম, হ্যাঁ, মৌখালীতে অনন্য ফুলে আপনারা দেখেছেন। আমি গিয়েছিলাম সেখানে, আমি কিন্তু কারুর না বলে গিয়েছি, কিন্তু হাজারে হাজারে লোক আমার সাথে গিয়েছে। তাই মনে করতে হবে যে এই অপদত্ত নির্লজ্জ যারা আজকে এদের গরিব মানুষের মায়া এরা কোনোদিন বুঝেনি। গরিব মানুষের, অসহায় মানুষের খাওয়া হচ্ছে না সেটা এরা দেখেনি। তাই আজকে মায়ের বেটায় তার ছেলে থেকে শুরু করে তার ফ্যামিলিরা কয়েকশো বিঘে জমির মালিক তারা। শওকত মোল্লা একদিন গল্প করেছে মাছ চোরটা কেন হলো, নিজে বলেছে যে আমি এমন একটা দিন গেছে, আমি মাছ চুরি করে কাঁটাই নিয়ে বাড়িতে এসে তার মাছ বিক্রি করে আমার সংসার চলতো। তাই সেদিন ভাঙড়ের মাটিতেই বলেছিল, আপনারা দেখেছেন ভাঙড়েরই ছেলে এই মাছ চোর গল্পটাকে, মাছ চোর কাহিনীটাকে সেদিন একেবারে সুন্দর করে সাজিয়ে আজকে মানুষের কাছে তুলে ধরেছিল। তাই একজন শওকত মোল্লা গরিবের ছেলে, আর কয়েক বছরে 1000 কোটি টাকার মালিক, কয়েক বছরে 1000 কোটি টাকার মালিক। আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী কেন শেষ হয়েছে, মুখ্যমন্ত্রীর বিচারিতা, মুখ্যমন্ত্রীর মানুষের জন্য বিচার করেনি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানুষের কথা ভাবেনি, আজকে বাংলার মানুষের কথা তিনি ভাবেননি। শওকত মোল্লার মতন একজন ক্রিমিনালকে বলছে আমার যদি শওকত মোল্লার যদি সিকিউরিটি না থাকে আমার সিকিউরিটি দেবো। আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী তুমি জেনে রাখো তোমার সিকিউরিটিও একদিন থাকবে না। আজকে তাই মমতা বন্দ্যোপাধ্যায়েরও সিকিউরিটি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনো তৃণমূল কংগ্রেস নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে কারা, যে কটা তোলাবাজ সেই কটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় 2006 সালে যদি আমরা এমএলএ না হতাম, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারত। আপনারা দেখেছেন জারাবুল ইসলামরা, আজকে যারা দুলাল বর, অর্জুন সিংয়েরা যারা বিভিন্ন দলে ঢুকে গেছে, আমিও অন্য দলে ঢুকেছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা 2007 সালে বিধানসভার ভিতরে ভেঙেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রাম থেকে চুরির মুঠো ধরে টানতে টানতে পাকা রাস্তায় ফেলে দেয়, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে ছুটে বিধানসভায় আসে। বিধানসভা অধিবেশন চলছে, সেই ইন দ্য মিন টাইমে আমরা দেখি মমতা বন্দ্যোপাধ্যায় কাঁদতে কাঁদতে বিধানসভায় ঢুকছে। আচার খেয়ে যেরকম মানুষ, অসহায় মানুষরা যেরকম আচার খেয়ে পড়লে কান্নাকাটি করে মেয়েরা, উনি ঠিক সেইভাবে বিধানসভার গেটে আচার খেয়ে পড়ে কান্নাকাটি করছে।
আমরা ছুটে বিধানসভা থেকে বেরিয়ে এসে দেখলাম, বললো দেখো আমার শাড়ি ছিঁড়ে দিয়েছে, আমার চুল ছিঁড়ে দিয়েছে, চুলের মুঠো ধরে টানতে টানতে আমাকে পাকা রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। সেদিন আমরা ওনার কান্নাকে আমাদের কাছে একটা খুব খারাপ সম্মান লেগেছিল, তাই বিধানসভায় সেদিন আমরা ভাঙচুর করেছিলাম। 30 জন বিধায়ক আমরা বিধানসভা, গোটা বিধানসভা আমরা অবরুদ্ধ করে দিয়েছিলাম। তার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় এ মানুষের কথা মনে রাখে না। আজকে সাধারণ মানুষের কথা ভাবিনি।